কে কি বলছে জানার দরকার নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বার্তা দিলেন মমতা। আর কি বললেন শুনুন। শিশিরের পা ছুঁয়ে তৃণমূলে অচ্ছুত, এবার শুভেন্দুর পাশে কাউন্সিলর, উগরে দিলেন ক্ষোভ। কি বললেন তিনি শুনে নিন। অশান্ত এই সময় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, কেন বললেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। হিন্দু সন্ন্যাসীকে জেলবন্দি করে রাখার ছক বাংলাদেশে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের। ফের সঞ্জয়কে আনা হলো আদালতে, একে একে চিনিয়ে দিলেন 4 সাক্ষী। কারা রয়েছে সেই সাক্ষীদের তালিকায় জেনে নিন। সবজি বিক্রেতাকে ঘুষিয়ে আসানসোলে তৃণমূল নেতার দাদাগিরি নিয়ে ফুঁসছে ব্যবসায়ীরা। হঠাৎই নীল সাদা হয়ে গেল গেরুয়া, পঞ্চায়েত ভবনের রং বদলে বিজেপি তৃণমূলের তরজা শুরু হলো মালদহে। অস্কার মনোনয়নে ইমনের বাংলা গান, অভিনন্দন জানালেন লগ্নজিতা সহ তার একাধিক অনুরাগীরা। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত সংবাদে। তিনি দলের শেষ কথা ফের বুঝে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে একাধিক বার্তা দিলেন তৃণমূল নেত্রী। অন্যদিকে বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদে রদবদল করল তৃণমূল। শান্তনু সেন, সুদীপ্ত রায়দের জায়গা আনা হলো অন্যদের। মাত্র 1 সপ্তাহ আগে কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন দলের সম্পূর্ণ রাশ এখন তার হাতে। আগামী দিনেও থাকবে দলের শৃঙ্খলা রক্ষায় 3টি স্তরে যে কমিটি তৈরি করে দিয়েছিলেন তার সব সদস্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, একেবারে ঘরের লোক বলে পরিচিত। এই প্রেক্ষাপটে সোমবার দলীয় বিধায়কদের মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন দলে তিনি শেষ কথা। এদিন বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের দাবি, সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কে কি বলছেন তা জানার দরকার নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি দলের চেয়ারপারসন শেষ কথা বলবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল তৃণমূলের যে 2টি শাখা সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাপ আছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, সেই ছাত্র যুব সংগঠনের কাজে যে তিনি সন্তুষ্ট নন। এদিন সেই বার্তাও দিয়েছেন দলনেত্রী। সূত্রের দাবি, বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছাত্র যুব সংগঠন ভালোভাবে কাজ করছে না, এই 2টো সংগঠন আমি নতুন করে সাজিয়ে দেব। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। এর আগে একবার প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করে দলের রোষে পড়েছিলেন তিনি। হারাতে হয়েছিল কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। তারপরেও নিজের অবস্থানে কার্যত অনড় সুবল বাবু। এবার প্রকাশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল তাকে। এদিন কাঁথিতে ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় কাঁথি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল মান্নাকে, জানিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠান সবাই উপস্থিত ছিলেন, এর মধ্যে কোনো রাজনীতি দেখা উচিত নয়, ধরনের অনুষ্ঠান রাজনীতির ঊর্ধ্বে। সুবল মান্না দাবি করেছেন, শিশিরবাবুর পা ছুঁয়ে যেমন তিনি কোনো অন্যায় করেননি, সেরকম শুভেন্দু অধিকারীর সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্যে তার কোনো ভুল নেই। সুবলবাবু বলেন, ক্ষুদিরামের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, তিনি মালা দেওয়ার সময় আমাকে ডেকে নেন, আমি আর কি করতে পারি। সুবলবাবুর আরও দাবি, শিশুর অধিকারীকে প্রণাম করার ঘটনার পর থেকে দলীয় নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে, তাকে দলের কোনো কর্মসূচিতে ডাকা হয় না। ক্ষোভের সুরে সুবলবাবু বলেন, শিশিরবাবু বয়সে আমার বাবার থেকেও অনেক বড়, তাকে প্রণাম করতে গিয়ে আমি দলের কাছে অচ্যুত হয়ে গিয়েছি। এটাই যদি দলের অবস্থান হয় তাহলে আমার কিছু করার নেই। প্রথম থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বিষয়ে ভারতের কি অবস্থান হবে সেই সিদ্ধান্ত মোদী সরকারের ওপর ছেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ আন্তর্জাতিক ইস্যু, তাই রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, তাই কেন্দ্রের কোর্টে বারবার বল ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার বিধানসভায় মোদী সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। এটা আমার পরামর্শ, অনুরোধ থাকলো। আর এই প্রস্তাবকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো কলকাতা ইসকন। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানালেন, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও ইসকনের সাধুদের উপর নিপীড়ন শুরু হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন, সে দেশে ইসকনের পরিস্থিতির কথা জানতে চেয়েছেন তিনি। এছাড়াও রাধারমণ দাস জানান, 2021 সালে যখন বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ওপর হামলা চলছিল, তখন রাষ্ট্রপুঞ্জকে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে অনুরোধ করেছিলেন তিনি। তার আফসোস, যদি তখন শান্তিরক্ষা বাহিনী আসত
আসতো তাহলে আজ এই পরিস্থিতি হতো না। রাধারমন দাস জানালেন, মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন, উনিও শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের বর্বর অত্যাচারের শিকার হিন্দুরা। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। আমরা যদি আধখানা রুটি খাই, তাদেরও আধখানা রুটি দিতে পারি। এই বার্তা শুনে খুবই খুশি ইসকন। বাংলাদেশে অবিরাম সন্ত্রাস চলছে, ফের ঠাকুরগাঁয়ে আক্রান্ত হিন্দু। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদ করায় রাস্তায় ফেলে মার। বাংলাদেশের রাস্তায় কট্টরপন্থীদের তাণ্ডব। সুশীল আচার্যকে মারধর করা হয়, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত হিন্দু যুবক। এদিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়েছে। 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতের সামনে সংঘর্ষে আহত হন আদালতের এক কর্মী। আহত আদালত কর্মীর অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা শুরু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এ নিয়ে মামলা দায়ের করল বাংলাদেশ পুলিশ। এদিকে 1 মাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীদের জামিন মামলার শুনানি। সূত্রের খবর, আগামী বছরের 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনো আইনজীবী লড়তে পারলেন না চিন্ময় কৃষ্ণের হয়ে। গতকাল চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের উপর হামলা চালানো হয়, বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী আইসিইউতে ভর্তি রয়েছেন। এদিন চিন্ময় কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি 50 জন আইনজীবী কেউ হাজির ছিল না চট্টগ্রাম আদালতে। সূত্রের খবর, আতঙ্কে আত্মগোপন করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তারির পর সন্ন্যাসীর জামিন আটকাতে মরিয়া বাংলাদেশ সরকার। এর আগে চিন্ময় কৃষ্ণের আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মুসলিম আইনজীবীরা। তাদের দাবি, খুনের মামলায় অভিযুক্ত করতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। এই পরিস্থিতিতে শেষ অবধি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদালতের সময় চাওয়া হয়। 1 মাস সময় মঞ্জুর করে আদালত। অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আছে আরও বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের বিচার পর্ব শুরুর প্রথম কয়েকদিন আদালতে নিয়ে আনা হলো মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। এরপর থেকে নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে ভার্চুয়ালি পেশ করা হচ্ছিল। এই দিন ফের সঞ্জয় রায়কে সশরীরে শিয়ালদা আদালতে পেশ করা হয়, কারণ এদিন এই মামলার 4 জন সাক্ষীকে দিয়ে সঞ্জয় রায়কে শনাক্ত করা বা চিহ্নিতকরণের প্রক্রিয়া ছিল। যে 4 জন সাক্ষী এদিন সঞ্জয় রায়কে শনাক্ত করেন, তাদের মধ্যে ছিলেন কলকাতা পুলিশের 2 জন কর্মী। অন্য 2 জন সাক্ষী হিসেবে সঞ্জয়কে শনাক্ত করেন কলকাতা পুলিশের 2 সিভিক ভলেন্টিয়ার। আদালতের নির্দেশনায় বলা ছিল যে দিনগুলোতে সঞ্জয় শনাক্তকরণ প্রক্রিয়া থাকবে, সেই দিনগুলোতে তাকে সশরীরে আদালতে হাজির করাতে হবে। সেই মতো এদিন কড়া নিরাপত্তার মধ্যে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়। কোনোভাবেই সঞ্জয় যাতে সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলে, তার জন্য এদিন সতর্ক ছিল পুলিশ। আদালতের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করে সঞ্জয় রায়। সঞ্জয় রায় দাবি করে ধর্ষণ এবং খুন সে করেনি, এমনকি কলকাতা পুলিশের বড় মাথারা তাকে ফাঁসিয়ে দিচ্ছে বলে অভিযোগ করে সঞ্জয়। বাজারে বেরিয়ে এক সবজি বিক্রেতাকে ঘুষি মারার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের জামুরিয়ায়। তৃণমূল নেতার ওই আচরণের প্রতিবাদে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জামুরিয়া 2 নম্বর ব্লকের খাসকেন্দার সবজি বাজারের ব্যবসায়ীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল 11টা নাগাদ জামুরিয়ার জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, জামুরিয়া 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায়ভাবে এলাকার বাজারে সবজি বিক্রেতাদের হুমকি দিয়ে ভয় দেখান। তার কথা একটু নড়চড় হলেই তাদের উপর চড়াও হন বলে দাবি বিক্ষোভকারীদের। খাসকেন্দা বাজারের সবজি বিক্রেতা রঞ্জিত বর্ণওয়ালের অভিযোগ, মঙ্গলবার সকালে বাজারে এসে সিদ্ধার্থ তার কাছে সবজির দাম জানতে চায়। তা নিয়ে কথা বলতে বলতে আচমকাই তার উপর চড়াও হন তৃণমূলের ব্লক সভাপতি। মারধর করা হয় বলে অভিযোগ রঞ্জিতের। অভিযোগকারী বাজারে যেখানে সবজি নিয়ে বসেন, তার পেছনে থাকা এক দোকানে সিসি ক্যামেরা ধরা পড়েছে মঙ্গলবার সকালের দৃশ্য। সেই ফুটেজে দেখা যাচ্ছে হলুদ রঙের পাঞ্জাবি পরা এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়েছেন আর এক ব্যক্তি। তার পরনে সবুজ রঙের শার্ট এবং কালো প্যান্ট। বচসার মধ্যে আচমকাই সিদ্ধার্থ ঘুষি উঠিয়ে তেড়ে যান রঞ্জিতের উদ্দেশ্যে। তারপর সজোরে তার গালে ঘুষি মারেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাজার এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসনের বিশেষ দল। পঞ্চায়েত ভবনের রং বদলে রাজনৈতিক তরজা। পুরাতন মালদহের বিজেপি পরিচালিত ভাবুক পঞ্চায়েত ভবনের রং গেরুয়া করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত দপ্তরকে পার্টি অফিসে পরিণত করেছে বিজেপি। তৃণমূলের দাবি, যদি গেরুয়া রং করা হয় তবে রাজ্য সরকারের থেকে টাকা নেওয়া বন্ধ হোক। যদি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বিজেপির পাল্টা যুক্তি, পঞ্চায়েত স্বশাসিত সংস্থা, তাই সেখানে কেউ রং নির্ধারণ করতে পারবে না। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান বা আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে
উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের রং নীল সাদা। ভাবুক পঞ্চায়েতের রঙও নীল সাদাই ছিল। সেই রং আচমকাই পাল্টে যাওয়া শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত কয়েক বছর ধরে ভাবুক অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। পঞ্চায়েত ভোটে জেলা জুড়ে যখন সবুজ ঝড় উঠেছিল, সেই সময় ভাবুক নিজেদের দখলে রেখেছিল গেরুয়া শিবির। এককভাবেই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভবনের রং ছিল নীল সাদা, বিজেপির প্রধান সেই রং পরিবর্তন গেরুয়া করেছে। ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েতকে পার্টি অফিস প্রমাণ করতে চাইছে বিজেপি, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে পঞ্চায়েত আধিকারিকদের সেই বিষয় সম্বন্ধে অবগত করেছে তৃণমূল নেতৃত্ব। রং পরিবর্তন না হলে আন্দোলনের হুঁশিয়ারি। 2025 সালে অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান। সারা বিশ্ব থেকে 89টি গান এবং 146টি আবহ সঙ্গীত ঠাঁই পেয়েছে মনোনয়নের তালিকায়। আর এই তালিকার মধ্যে জলজল করছে এক অবাঙালি রিটেক। আর এই তালিকার মধ্যে জলজল করছে এক বাঙালি গায়িকার নাম ইমন চক্রবর্তী। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালনায় পুতুল ছবির জন্য ইতিমা নামে একটি গান গেয়েছিলেন ইমন। সেই গানই এবার অস্কারের মনোনয়নে। এই প্রথম কোনো বাঙালি গায়িকা জায়গা করে নিয়েছেন অস্কারের মনোনয়নের তালিকায়। লেডি গাগা, এড শিরানের মতন তারকা গায়িকাদের পাশেই জলজল করছে ইমনের নাম। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহ সঙ্গীত, এই দুই বিভাগে ঠাঁই পেয়েছে এই গানটি। আর মঙ্গলবার সকালে সুখবরে মেতে উঠল নেটপাড়া। অনুরাগীরা প্রশংসার বন্যায় ভাসালেন সমাজ মাধ্যমের পাতা। বিগত 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল পুতুল ছবির এই বিশেষ গানটি। তারপরে 1 মাসের মধ্যে এত বড় সুখবর। আগামী 3রা মার্চ আয়োজিত হবে 97তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আর তার আগে আগামী 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্বের নির্বাচন এবং এর ফলাফল প্রকাশ পাবে 17 ডিসেম্বর। পুতুল ছবির পরিচালক ইন্দিরা মুখোপাধ্যায় নিজের সমাজ মাধ্যমে একটি মনোনয়ন তালিকার লিঙ্ক পোস্ট করে এই দাবি জানিয়েছেন এবং তারপর থেকে অভিনন্দনের বন্যায় ভেসেছে তার সমাজ মাধ্যমের পাতা। গায়িকা ইমন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন আরেক বাঙালি গায়িকা লগ্নজিদা চক্রবর্তী, যিনি সমাজ মাধ্যমে লেখেন, ইমন, সায়নদা এবং পুতুলের গোটা টিমকে অনেক অভিনন্দন। বাঙালি হিসেবে আমাদের আরও গর্বিত করে তুলেছেন আপনারা। দারুণ কাজ, দারুণ সব মানুষ। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।